আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 10টি কার চিহ্ন নিয়ে কাজ করব। আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 11টি, কিন্তু কার চিহ্ন হচ্ছে 10টি। তোমরা তো সব বর্ণ শিখে ফেলেছো ইতিমধ্যে। অনেকে হয়তো ভাবতে পারো আমার তো বর্ণ শেখা শেষ, তাহলে আমার কার চিহ্নের প্রয়োজন কি? কার চিহ্ন ছাড়াও তো শব্দ লেখা যায়। ব্যাপারটা এরকম হবে, একজন শিক্ষার্থী সব বর্ণ শিখে ফেলেছে, তার মা বললো তোমার আর শেখার দরকার নেই, শেখা শেষ, তোমার বাবাকে একটা চিঠি লেখো। তো সে তো কার চিহ্ন শিখেনি, বাবাকে চিঠি লিখেছে, বব অমর তলম গ্রহণ করো, বব টক ফটো তো ফটো নতব ভতবত মরব। এই হবে অবস্থা যদি তুমি কার চিহ্নের ব্যবহারটা যথাযথ না জানো। তো আমরা আজকে যে কার চিহ্ন নিয়ে কাজ করব সেটা আমরা এখানে তোমাকে দেখাচ্ছি। যে আজকে এই যে কার চিহ্ন নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে শুরুতে অ অ সরাসরি ব্যবহার হয়, সুতরাং আর কোনো কার চিহ্ন নেই। কিন্তু যখন আ আসে এই বর্ণের নাম হচ্ছে আ। কিন্তু কেউ কেউ তোমরা বলে থাকো হয়তো সরিয়া, আমরা সরিয়া বলবো না, আমরা বলবো আ। আর নাম অনুসারে কার চিহ্নটি এরকম হয়েছে। কার চিহ্নটি, এই কার চিহ্নের নাম হচ্ছে আকার। আর নাম অনুসারে আকার। এখন আকার দিয়ে আমরা শব্দ বানাবো। তার আগে আকারটা কিভাবে দিব আরেকটু দেখাই। প্রথমে শুরুতে তুমি এরকম একটু ব্যবহার করতে পারো, এরকম এরকম। তারপরে একটু উপর থেকে, আমাদের কালো দাগের একটু উপর থেকে টানবো, দেন এখানে একটি অর্ধমাত্রা ব্যবহার করব। এটি হচ্ছে আমার আকার। আবার যদি তোমাকে একটু আকারটা ইজিলি দেখাই তাহলে এরকম হবে। সোজা থেকে একটু হালকা বাঁকা, তারপরে আমাদের কালো দাগের উপর থেকে শুরু করলাম। উপরে যে অংশটা আছে অতিরিক্ত সেটাকে আমরা বলছি শীর্ষ, তারপর অর্ধমাত্রা দিলাম। এটি হচ্ছে আমাদের আকার। এখন এই মাত্রা ব্যবহার করলাম। এ হচ্ছে হ্রস্বকারের ব্যবহার। আমরা খুশি লিখলাম, 2 লিখলাম। এবার দীর্ঘকারের ব্যবহারটা দেখাবো। তার আগে হ্রস্বকারের আরেকটু বিশ্লেষণ যদি আমি করি তাহলে অনেকেই এভাবে লিখে থাকে হ্রস্ব, অনেকে এটা বড় এটা ছোট দিয়ে থাকে। কিন্তু আমরা তোমাকে একটু বোঝার জন্য এই ঘরে দেখাচ্ছি। এই অংশটা, প্রথম অংশটা ছোট, শেষের অংশটা একটু বড়, শেষের অংশটা একটু বড়। আচ্ছা, আমি যদি এখানে মাঝখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে, তাই না? আমি যদি আরেকটু ছোট লিখি অটোমেটিক্যালি সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে না, তাই না? এটা কেন হচ্ছে? তুমি যখন পেন দিয়ে লিখবে তখন তো ঠিক এরকম হবে, এই জায়গাটা ফাঁকা হবে। এটা কেন হবে? এই জন্য হবে, তুমি যখন পেন্সিল বা কলম দিয়ে লিখবে সঙ্গত কারণে এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হবে। কিন্তু আমি যখন মোটা ব্রাশ দিয়ে লিখছি তখন কখনো কখনো এটা এরকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি এভাবে হ্রস্বকার লিখে তারপরে এরকম মিলাতে যাবে না, একটু ভুল পদ্ধতি, অনেককেই দেখা যায় এরকম। এটা আমরা করব না। ওকে বন্ধুরা, তাহলে হ্রস্বকারের ব্যবহার আমরা শিখলাম। এখন দীর্ঘ থেকে দীর্ঘকারের সৃষ্টি। আমরা দীর্ঘকারটা দেখানোর আগে দীর্ঘ লিখছি। এটার নাম হচ্ছে দীর্ঘ উ। এটা হচ্ছে দীর্ঘকার। আচ্ছা, এখন দীর্ঘকারের ব্যবহারটা আগে আমি একটু দেখাই। প্রথমে আমি এভাবে দিব, কিন্তু সেটা তো এই ঘরে হবে না বন্ধুরা, সেটা হবে এই ঘর নিচে। তারপরে এরকম একটা টান দিলাম। হ্যাঁ, তোমরা অনেকে এরকম করে থাকো, তাহলে কেমন হয়? এ হচ্ছে ঔকারের ব্যবহার। যদি তোমার আচরণে সদায় আঘাত লাগে কারো মনে, ব্যর্থ তোমার এই জীবন মরণ শুরু এবং শেষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝেছো আমি কি বোঝাতে চেয়েছি। তো আজকের পর্বে আমরা 5টি বর্ণ নিয়ে কাজ করব। সেই 5টি বর্ণ তোমাদেরকে দেখাচ্ছি। 5টি বর্ণ, এখানে এদের উচ্চারণগুলো একটু বলে দিচ্ছি। প্রথমে দন্ত ন, উচ্চারণ হবে দন্ত ন। তারপরে আছে ম, পরের বর্ণটি হচ্ছে মূর্ধন্য ন, এটাকে আমরা অনেকভাবে বলে থাকি। আর আছে চ, ছ। এই 5টি বর্ণ নিয়ে আজকে আমরা কাজ করব। দন্ত নর শুরু যেখান থেকে হবে, আমাদের এখানে যে ফরম্যাট আমরা বানিয়ে রেখেছি তাতে মাঝখানে যে লাল দাগ আছে সেই লাল দাগ থেকে আমরা শুরু করব। শূন্যের অংশটি লাল দাগ থেকে যদি তুমি দাও তাহলে এটা দেখতে বেশ ভালো দেখা যাবে। লাল দাগ থেকে আমরা শুরু করলাম,
লাল দাগ থেকে শুরু করে আমি নিচে যাব এবং একদম উঠে যাব কালো দাগ পর্যন্ত। আবার যদি দেখাই, লাল দাগ থেকে শুরু করলাম এবং আমি উপরে উঠে গেলাম, লাল দাগ থেকে শুরু করে উপরে উঠে গেলাম। আচ্ছা, তারপরে আমি মাত্রাটা ব্যবহার করলাম। এখানে একটা প্রশ্ন হচ্ছে, তোমার একটা প্রশ্ন থাকবে যে মাঝখানে ফাঁকা থাকবে কিনা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পেন দিয়ে লিখবে, পেন্সিল দিয়ে লিখবে, কলম দিয়ে লিখবে, তখন আমি একটু বড় করে দেখাই, তখন অটোমেটিক্যালি এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এরকম ফাঁকা দেখাবে। এই ফাঁকা দেখাটা কোনো দোষের কিছু নয়, এটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে। যাই হোক, আমি এখন সেই বর্ণটি আবার শুরু থেকে একটু দেখাচ্ছি। প্রথমে আমি যে কাজ করব সেটি হচ্ছে, আমি লাল দাগের মাঝখান থেকে শুরু করে নিচে চলে আসলাম। লাল দাগের কিন্তু আমি মাঝখানে আছি, দেখো আমার শূন্য বা বিন্দুর অংশটা কিন্তু মাঝখানে। এখান থেকে আমি নিচে চলে গিয়ে একটানা আমি উপরে উঠে গেলাম। আমি কিন্তু এখানে হাত ছেড়ে দেইনি। হাত ছেড়ে দিলে তোমার এখানে একটি ক্রস তৈরি হতে পারে, কম বেশি তৈরি হওয়াটাই স্বাভাবিক। সে কারণে আমি শুরু করে আমি কিন্তু উপরে চলে গেলাম, দেন আমি মাত্রা ব্যবহার করব। আমার বর্ণের আকৃতি যতটুকু আছে অতটুকু আমি মাত্রা ব্যবহার করলাম। এই পর্যায়ে এসে দেখো তোমরা যে আবার আমি এটা করছি এবং এখানে আমি মাত্রা ব্যবহার করছি। এটি হচ্ছে আমার দন্ত ন। দন্ত নটা আমি আরো একটু যদি স্মার্ট করে দেই তাহলে এরকম দাঁড়াবে। এ হচ্ছে আমার দন্ত ন। দন্ত নটা হয়ে গেল। এখন দন্ত ন এর পরে আমি মটা সেট করেছি। কেন? তোমাকে যদি আমি এরকম একটা কিছু লিখে দেই তাহলে তুমি নিশ্চয়ই বলবে এটি হচ্ছে এক। সংখ্যায় আমরা এটাকে এক বলি। সেই একটাকে যদি আমি এই দন্তনের শুরুতে যদি আমি এরকম একটি এক দেই, দন্তনের শুরুতে, তারপরে যদি আমি এই অংশটা যদি টেনে দেই, এই অংশ যদি টেনে দেই, তাহলে দেখো প্রথমে কিন্তু এক আছে। এক থেকে আমি দন্তনের পরের অংশটা নিচে চলে গেলাম, এরপরে আমি এখান থেকে উপরে গেলাম। তাহলে দন্তন্যতে কিন্তু ময়ের কিছু কাজ কিন্তু তৈরি হয়ে আছে আগে থেকেই। এখন আপনি যদি মাত্রা ব্যবহার করেন এখানে, তাহলে সাথে সাথে এটি একটি ম হয়ে যাচ্ছে, ম। এখন ম বর্ণটি আমি আবার দেখাতে চাই। প্রথমে আমি একের মতো দিব এবং শূন্যের অংশটি আগে দন্তনের অবস্থানে থাকবে, তারপর আমি এভাবে হাত তুলবো। আবার যদি দেখাই, তারপরে আমি এখানে মাত্রা ব্যবহার করবো। এ হচ্ছে আমার ম। এখন ম এর শুরুটা আপনি যেভাবে করবেন, আপনি শুরুতে এই কাজটি করবেন, শুরুতে আপনি এই কাজটি করবেন এবং এই কাজটি করার সাথে দেখেন পরে যদি আবার এখান থেকে আপনি নিচে চলে যান এবং নিচ থেকে উপরে উঠেন, তাহলে জিনিসটা এরকম দেখায়। এবং সর্বশেষ আমরা মাত্রা ব্যবহার করব। সর্বশেষ আমি মাত্রাটা ব্যবহার করলাম, এটি হচ্ছে আমার ম। এখন আপনারা কেউ কেউ হয়তো মটা এভাবে লিখে থাকেন, হয়তো কেউ কেউ মটা শুরুতে এরকম দিয়ে থাকেন, তারপর আপনি এরকম লিখে থাকেন। এটিও ম, নিঃসন্দেহে এটিও ম। কিন্তু শিক্ষার্থীরা এই জায়গাটাকে, এই কোণটিকে বেশি নিয়ে আসে, এরকম নিয়ে আসে, সে কারণে বর্ণটি বিকৃত দেখায়। তো আমরা শুরুটা একের মতো করব। আমরা যদি শুরুটা একের মতো করি তাহলে আপনার মটা দেখতে খুবই চমৎকার দেখাবে। একের মতো যদি ব্যবহার করেন, তারপরে আপনি মাত্রা ব্যবহার করলেন। এখন হচ্ছে আমার ম। তাহলে দন্তন্য পারলাম, ম পারলাম। এখন হচ্ছে মূর্ধন্য ন। এই মূর্ধন্য নটা অনেকেরই সুন্দর হয় না, আমরা খুব সহজ করে আপনাকে মূর্ধন্য নটা দেখাবো। উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ন, বর্ণের উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ন। এটি একটি অর্ধমাত্রা বর্ণ, এটি ব্যঞ্জন বর্ণ, এটি একটি অর্ধমাত্রা বর্ণ। দেখেন অর্ধমাত্রা আছে। তো মূর্ধন্য ন দেখার আগে আপনাকে আমি তিন, আমাদের যে 1 2 3 আছে সেই তিনটাতে আবার নিয়ে যাচ্ছি। তিন, সেই তিনটাকে আমি এখন ছোট করে দিচ্ছি। দেখেন ছোট করে আমি 3 দিলাম। এবার এই তিনটিকে আমি উল্টিয়ে দিব, তিনটিকে আমি উল্টিয়ে দিই। উল্টিয়ে দিলে কি দাঁড়ায় দেখেন তো, তিনটিকে জাস্ট আমি উল্টিয়ে দিলাম। এই উল্টা 3 আপনাকে একটু শিখতে হবে। উল্টা 3 কোন জায়গা থেকে শুরু করবেন? উল্টা 3 আপনি শুরু করবেন একেবারে
উপরের ঘরের একদম মাঝখান থেকে আপনি শুরু করেন, উপরের ঘরের মাঝখান থেকে আপনি শুরু করেন, উল্টা 3। এখন উল্টা 3 যখন আপনি উপরের ঘরের মাঝখান থেকে শুরু করলেন, এরপরে পাশে যদি একটি রেখা টানেন এবং এখানে একটি অর্ধমাত্রা দেন, তাহলে খুব ইজিলি আপনার মূর্ধন্য নটা হয়ে যাচ্ছে। এখন আপনি আবার দেখেন, উল্টা 3 দিতে গিয়ে দেখেন আমি লাল দাগ টাচ করেছি নিচে, উপরে কালো দাগ টাচ করেছি। আপনি যদি কল্পনায় আনতে পারেন যে আমি একটু উল্টা 3 দিতে পারি, উল্টা 3 থেকে এখন আপনার মূর্ধন্য নটা চমৎকার মূর্ধন্য ন হবে। উল্টা 3, শুধু উল্টা 3টা আপনার মাথায় রাখতে হবে যে আমি একটি উল্টা 3 ব্যবহার করব, তাহলে মূর্ধন্য ন ইজিলি হয়ে গেল। এই হচ্ছে আমাদের মূর্ধন্য ন। উল্টা 3 থেকে আমরা মূর্ধন্য ন করলাম। মূর্ধন্য ন হচ্ছে একটি অর্ধমাত্রা বর্ণ এবং এর উপরে একটি শীর্ষ আছে। আমরা বলেছি যতগুলো অর্ধমাত্রা বর্ণ আছে সবগুলোর উপরে কিন্তু শীর্ষ আছে, শুধু ধ ব্যতীত। আচ্ছা, মূর্ধন্য ন আমরা পেরে গেলাম। এখন আপনি চটা লিখবেন। শুরুটা শেষে এসে একটু বাঁকা হয়ে গেল, একদম আমি কালো দাগ থেকে শুরু করেছি, শেষে একটু বাঁকা, একদম লাস্ট এসে একটু বাঁকা। আচ্ছা, এবার লাল দাগ পর্যন্ত আসলাম, ওই একটু বাঁকা করে আমি লাল দাগ পর্যন্ত এসেছি। লাল দাগ পর্যন্ত এসে সেখান থেকে আমি বাঁকা হয়ে যেই পয়েন্ট থেকে আমি শুরু করেছি সেই পয়েন্টে মিলিত হয়েছি। এখানে হচ্ছে এটা বোঝার বিষয় যে আপনি যেই পয়েন্ট থেকে শুরু করবেন সেই পয়েন্টে গিয়ে আমি মিলিত হলাম, এবং আমি যেখান থেকে বাঁকাটা শুরু করলাম সেটা হলো এই মাঝখানের লাল দাগ থেকে আমি বাঁকাটা শুরু করলাম। এবং আমি বারবার বলছি, আমি যেই পয়েন্ট থেকে শুরু করেছি সেই পয়েন্টে মিলিত হয়েছে। আমি এই পয়েন্ট থেকে শুরু করেছি এবং ওই পয়েন্টে গিয়ে আমি মিলিত হয়েছি। আমি শুরু করেছি একদম কালো দাগ থেকে এবং সেখানে গিয়ে আমি মিলিত হয়েছি। সেখানে মিলিত হওয়ার পরে আপনি যদি এখন মাত্রা ব্যবহার করেন তাহলে আপনার বর্ণটি চমৎকার বর্ণ হবে। এখন এই বর্ণটি ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যেভাবে করে থাকে সেটা আমি একটু দেখাই। ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এই বর্ণটি লেখার সময় সে ঠিকই শুরু করে উপর থেকে, শেষে এসে সে এখানে শেষ করে, যার জন্য বর্ণটি দেখতে এমন দেখায়। সেটা যদি আমি একটু লাল কালি দিয়ে আপনাকে দেখাই তাহলে দেখেন আপনি কেমন লাগে দেখতে। কারণ শুরু আমি বলেছি যেখান থেকে শুরু করব সেখানে আমি মিলিত হব, কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষার্থী কি করে, সে শুরু করে ঠিক লাইন থেকে কিন্তু শেষ করে এখানে, যার কারণে বর্ণটি দেখতে এরকম দেখায়। সুতরাং আপনাকে এখন আবার যদি সেই বর্ণটা আমি দেখাই আপনি বুঝে যাবেন যে কত বিকৃতভাবে আমাদের কিছু কিছু শিক্ষার্থী এই বর্ণটি লিখে থাকে। তো আজকে থেকে নিশ্চয় আপনি মাথায় শুধু চ বর্ণটি লেখার সময় মাথায় রাখবেন যে আমি যেখান থেকে স্টার্ট করব সেখানেই মিলিত হব। এখন মিলিত হব কোন পয়েন্ট থেকে বাঁকা হব, মাঝখান থেকে, কারণ আপনার সাদা খাতায় তো আর এই মাঝখানের এই লাল দাগ থাকবে না। তাহলে সেটা আপনি এখানে শিখলেন যে আমি মাঝখান থেকে, তো মাঝখানে লাল দাগ টানা আছে, আমি মাঝখানে গিয়ে মাঝখান থেকে আমি বাঁকাটা শুরু করব এবং আমি যেখান থেকে স্টার্ট করেছি সেখানে মিলিত হলাম, দেন আমি মাত্রা ব্যবহার করলাম। এটি হচ্ছে আমাদের চ। আচ্ছা, এখন এই বর্ণটিকে আমি উপরের ঘরে ছোট করে লিখব। উপরের ঘরে ছোট করে লিখার প্র্যাকটিসটা আমরা একটু করি। উপরের ঘরে ছোট করে লিখব, উপরের ঘরে আমি ছোট করে লিখব। আপনি উপরের ঘরে এটাকে ছোট করে লিখবেন, বেশ কয়েকবার লিখলেন। এখন আপনি কি করবেন, বেশ কয়েকবার ছোট করে লিখে এই লেভেলে চলে আসলেন, প্রায় এই লেভেলে চলে আসলেন। আবার দেখাচ্ছি। এখন আপনি নিচে যাবেন, দেন আপনি মাত্রা ব্যবহার করবেন। তাহলে আমাদের 6টা হয়ে গেল। এখন আপনাকে একটু বড় করে দেখাই। 6 লেখার সময় আমরা প্রথমে ছোট করে এটা দিয়ে হাত কিন্তু তুলবো না, এখানে চলে আসব। এবার এখান থেকে আমি এই যে আমি একটু বাঁকা দিলাম, এটা আমি কোথায় পেলাম, বতে পেলাম, কতে পেলাম, সেখানে আমি এরকম বাঁকা করে দিয়েছি। এখন আমি এখানে মাত্রা ব্যবহার করব।
দেখেন এদিকে আমি কিন্তু শেষ পর্যন্ত যাইনি, এবার কিন্তু এই অংশটা লাল দাগ কিন্তু ঠিকই ক্রস করেছে, লাল দাগ ঠিকই ক্রস করেছে, এটা লাল দাগ ক্রস করবে, নইলে এই বর্ণটি সুন্দর দেখাবে না। তো এই বর্ণটি আমি যদি আবার আপনাকে একটু পাঠ করি, প্রশ্ন হচ্ছে ব লেখার সাথে সাথে ব থেকেই কিন্তু দীর্ঘ ইকার ব্যবহার করে ফেলবো, তাহলে আমার টাইমটা কিন্তু চমৎকার সেভ হবে। এরকম এখান থেকে একবারে আমি দীর্ঘ ইকার দিয়ে দিব, দিয়ে আমি এখানে মাত্রা ব্যবহার করে এখানে আবার মূর্ধন্য নতে আমি চলে আসবো। ব্যাপারটা আরেকবার দেখেন আপনি, এই ব থেকে আমি একবারে দীর্ঘ ইকার ব্যবহার করে ফেলবো, এবং তাহলে আপনি বুঝে গেলেন যে দীর্ঘ ইকারের শুরুটা কোন পয়েন্ট থেকে হবে, ঠিক বয়ের যে শেষ অংশটা সেখান থেকে আমি দীর্ঘ ইকারের ব্যাপারটা হচ্ছে আমার নবীন। আচ্ছা, আরেকবার যদি এটা দেখা, একটু একটু প্রশ্ন জাগবে কারো কারো যে মাত্রার সাথে মূর্ধন্য লেগে যাবে কিনা। না, মাত্রার সাথে মূর্ধন্য না লাগলেই বেশি সুন্দর দেখা যাবে। আমাদের এখানে লেগে গেছে, সেজন্য আরেকবার এটা দেখাচ্ছি। তাহলে আর যাবে না আমার মাত্রা। এখন আমি এখানে মূর্ধন্য নটি আমি দিলাম, এ হচ্ছে নবীন। তাহলে আমরা মূর্ধন্য নর ব্যবহার এখানে করলাম, দন্তন্য নয়ের ব্যবহার করলাম, দীর্ঘ ইকারের ব্যবহার আমরা এখানে করেছি, আর বত আছেই। সেই সাথে আমি যদি ম দন্তন্য লিখি, এটা হতে পারে, আবার হতে পারে ম মূর্ধন্য ন। আচ্ছা, তাহলে এখানে ম দন্ত ন মূর্ধন্য নর ব্যবহার হয়েছে। চয়ের ব্যবহারটা এখন একটু দেখাতে চাই। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে পার্ট নিয়ে কাজ করব সেটি হচ্ছে যুক্ত বর্ণ। কিছু যুক্ত বর্ণ আমরা দেখাবো এবং তার উদাহরণটা আমরা দেখাবো। যুক্ত বর্ণের শুরুতে দেখো, আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি, এই যুক্ত বর্ণের নাম হচ্ছে ক্ষীয়। আমরা এটাকে ক্ষীয় বলছি, ক যুগ মূর্ধন্য স, ক যুগ মূর্ধন্য স, এটাকে আমরা ক্ষীয় বলছি। এখন ক্ষীয়টা কিভাবে লিখতে হয়, সাধারণত বেশিরভাগ লোক এই ক্ষীয়টাকে এভাবে লিখে থাকে, সাধারণত এভাবে লিখে থাকে, এর জন্য লেখাটা সুন্দর হয় না, এরকম সাধারণত লিখে থাকে। কিন্তু না, আমি তোমাকে দেখাচ্ছি তুমি ক্ষীয়টা যেভাবে লিখবে সেটি হচ্ছে, তুমি শুরুতে ক্ষীয় শুরুতে এরকম একটি এক দাও, এবার এক থেকে তুমি আরেকটি এক দাও, এক থেকে আরেকটি এক দিয়ে আমি উপরে উঠে এই পয়েন্টে এসে আমি হাতটা ছেড়ে দেব। তারপরে আমি যদি এখানে আরো একটি এক দেই এবং সেই একটি যদি আমার এই লাইনটা ক্রস না করে, তাহলে দেখো কেমন লাগে। আমি এখানে হাত তুললাম এবং আমার এই শেষের লাইনটি ক্রস করেনি, তারপরে যদি আমি মাত্রাটা ব্যবহার করি, দেখো চমৎকার একটি ক্ষীয় হবে। এখন তোমাদের ক্ষীয়টা কেন সুন্দর হচ্ছে না, তোমরা সাধারণত এরকম করে থাকো, এরকম করে থাকো, সেই জন্য তোমাদের এই জায়গাটা সুন্দর হচ্ছে না। এ হচ্ছে ক্ষীয়। ক্ষীয়কে ভাঙলে আমরা পাই ক যুগ মূর্ধন্য স, ক যুগ মূর্ধন্য স। এখন দেখো আমি আরেকবার ক্ষীয়টা লিখে দেখাচ্ছি, যে ক্ষীয়টা আমরা এরকম লিখতে চাই। এখানে তাহলে তিনটি এক, আমি প্রথমে দুটো এক বিশ্লেষণ করে দেখালাম, পরে আরো একটি এক দিলাম, দেন আমি এখানে মাত্রা ব্যবহার করলাম। এ হচ্ছে আমার ক্ষীয়, যেটাকে ভাঙলে দাঁড়ায় ক যুগ মূর্ধন্য স, যদিও এখানে তুমি ক বা মূর্ধন্য সর অস্তিত্ব পাচ্ছ না। আচ্ছা, এটি হচ্ছে ক্ষীয়। ক্ষীয় দিয়ে আমি আজকে লিখবো পরীক্ষা, লিখবো শিক্ষা, লিখবো আগামী। বন্ধুরা, এখন আমরা তয় তৈ করবো। এটি হচ্ছে তয় ত। তো তয় তটা দেখতে ও এর মতো লাগে এবং ও এর উপর একটা যেন মাত্রা দেওয়া হয়েছে এরকম মনে হয়, আসলে ওরকমই জিনিসটা। এখন দেখো তয় তটা আমরা এরকম তয় তো লিখবো, এরকম ঠিক আমরা একটা ও লিখবো, ও লিখে এর উপর একটি মাত্রা ব্যবহার করে দিব। এটি হচ্ছে আমাদের তয় তো। আবার দেখাচ্ছি, এটি হচ্ছে আমার তয় তো, হচ্ছে এটি আমার তয় তো। এখন যদি ত একটা নিচে একটা ত আমি দিতে যেতাম তাহলে কেমন হতো, তাহলে জিনিসটা এরকম দেখাতো, একটা তিনের নিচে আর একটা তিন দিলাম, তাহলে জিনিসটা কেমন হলো, দেখতে ভালো লাগছে না। যার কারণে ভাষাবিদ যারা বর্ণ তৈরি করেছেন, ভাষা তৈরি করেছেন,
তারা এটাকে চমৎকার এরকম বানিয়েছেন। তো আমরা এখন সেভাবেই দিব। তয় তয়টা এরকম আমরা তয় টয় লিখবো। এটি হচ্ছে আমার তয় ত। এখন এই তয় ত দিয়ে আমি শব্দ বানাবো। যেমন আমি লিখবো 70। এ হচ্ছে বন্ধুরা যুক্তবর্ণের ব্যবহার। আরো অনেক যুক্তবর্ণ রয়েছে, আমরা কিছু সংখ্যক যুক্তবর্ণ তোমাদের এখানে দেখালাম। তোমরা তোমাদের ব্যাকরণ বই থেকে আরো বেশি বেশি যুক্তবর্ণের ব্যবহার শিখতে পারবে। বন্ধুরা এখন আমরা দন্তন্য লিখব। তো দন্তন্যটি আমরা লাল যে দাগ আছে, 3টি দাগের মধ্যে মাঝখানে যে দাগ, লাল দাগের মাঝখান থেকে আমরা শুরু করব। মাঝখান থেকে শুরু করে আমরা নিচে যাব, মাঝখান থেকে শুরু করে নিচ থেকে একবারেই উপরে উঠে যাব কালো দাগ। তারপরে আপনি মাত্রা ব্যবহার করবেন। এখন আমি মাত্রা ব্যবহার করব, কিন্তু এই বর্ণটি অনেকে এভাবে লিখে থাকে, উপরে মাত্রা দিলেই তো দন্তন্য হয়ে যাচ্ছে, কিন্তু ভাবটা মূর্ধন্যর মতো এরকম দিলে সেটা তো আর দন্তন্য হলো না, দেখতে কেমন দেখে। আবার কেউ এখানে লিখতে চাই, এখানে লিখতে চাই, তাহলে তো ভালো দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা এই বর্ণের যে জিনিসটা আমরা বেশি খেয়াল করবো সেটি হচ্ছে আমরা লাল দাগ থেকে শুরু করলাম, একদম নিচে চলে আসবো। লাল দাগ থেকে শুরু করে নিচে এসে আমি একবারে উপরে উঠে যাব এবং আমি আকৃতি যতটুকু আমার বর্ণের ততটুকু মাত্রা ব্যবহার হচ্ছে দন্ত ন। এই বর্ণের নাম হচ্ছে দন্ত ন। এখন যে বর্ণটি লিখবো সেটি হচ্ছে প। প বর্ণ লেখার সময় আপনি উপরের ঘরের মাঝখান থেকে লাল দাগ পর্যন্ত আসলাম, মাঝখান থেকে লাল দাগ পর্যন্ত বাঁকা করে আসলাম, মাঝখান থেকে লাল দাগ পর্যন্ত এসে আমি একটি টিক চিহ্নের মতো ব্যবহার করলাম। এখন কালো দাগ টাচ করে আমি এখানে চলে আসবো, কালো দাগটা টাচ করে এখানে চলে আসবো, কালো দাগ টাচ করে আমি এখানে চলে আসবো এবং আমি উপর থেকে শীর্ষ দিব। তারপর আমি এখানে একটি অর্ধমাত্রা ব্যবহার করব। এই বর্ণটি বন্ধুরা আমি আবার দেখাই। এই বর্ণটি লেখার সময় আপনি খেয়াল রাখবেন এটা যেন এই পর্যন্ত চলে না যায়, এটি যেন এরকম বাঁকা যেন না হয়। এরকম বাঁকা হলে ভালো দেখা যাবে না। এই হচ্ছে আমার প। এখন প দেখাবো। এই লেভেলটা যেমন সমান, আবার এটি একটু হালকা বাঁকা, একটু হালকা বাঁকা, তাহলে এটি হলো অনুসার। এখন বিসর্গ সহজ, একটু বাঁকা করে ডিমের মতো দুটো শূন্য দিলাম, ডিমের মতো দিলাম, এ হলো বিসর্গ। এখন চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু আমরা উপরে দেখাবো, উপরে দেখাবো, এখানে একটু বিন্দু ব্যবহার, এ হচ্ছে আমাদের চন্দ্র বিন্দু। যেহেতু এটি উপরে বলবো সেজন্য আমরাও এটি উপরেই দেখাবো। আজকে আমরা ধারাবাহিকভাবে ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু সবগুলোই দেখালাম, হচ্ছে 39টি। এই 39টি বর্ণ ধারাবাহিকভাবে আপনি অনুশীলন করবেন, তাহলে আপনার হাতে লেখা সুন্দর হবে আশা করা যায়। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোকার মুখের মিষ্টি হাসি, ওই হাসিটা চাই, যেই হাসিতে প্রাণটা জুড়ায়, সেই হাসিটা চাই আমরা, সেই হাসিটা চাই। আজকের পর্বে আমরা দেখাবো কোন কোন বর্ণ এবং কার চিহ্ন নিয়ে কাজ করব। আজকে আমরা ত, অ, আ, একার, ওকার, ঔকার নিয়ে কাজ করব। কিন্তু শুরুতে তোমরা জাবসা একটি 3 দেখতে পাচ্ছ। এই পর্বে আমরা যে কারণে 3টি নিয়ে আসলাম, 3 কিভাবে লিখতে হয় সেটা এই স্কেলে আমরা দেখাচ্ছি। লাল দাগের একটু উপর থেকে শুরু করলাম এবং এই যে 3-এর উপরের অংশ, বিন্দুর উপরের অংশ এবং এই অংশটা আমরা লেভেল সমান রাখলাম। কিন্তু দেখো কালো দাগ টাচ করিনি, নিচে কালো দাগ টাচ করিনি। এটি হচ্ছে 3টা এখানে আগে দেখ। এখন 3 যদি আমরা পারি তাহলে আমাদের তটা সুন্দর হবে। কিন্তু 3টা যদি তুমি এভাবে দাও, বিন্দু থেকে যদি তুমি এদিকে চলে আসো, তাহলে 3টা হলো না। তাহলে আমরা প্রথমে যে বিন্দু দিব সেই বিন্দুর ডান দিক থেকে কিন্তু ঘুরে আসতে হবে তোমার। বিন্দু এটি হচ্ছে আমার বিন্দু, আমি ডান দিক থেকে ঘুরে আসবো। এই ডান দিক থেকে যদি তুমি ঘুরে না আসো তাহলে তোমার 3টা সুন্দর হবে। এটি হচ্ছে 3। 3কে যদি আবার দেখাই, এটি হচ্ছে আমাদের 3। তাহলে দেখো 3-এর উপরের দুটি অংশের লেভেল কিন্তু সমান, আর নিচে কিন্তু একেবারে শেষ দাগ পর্যন্ত আমি কিন্তু লিখিনি। এখন 3 যদি আমরা পারি তাহলে আমাদের ত হবে,
শুধু 3-এর উপরে যদি তুমি একটি মাত্রা ব্যবহার করো, মাত্রাটা কত বড় দিব? 3-এর আকৃতি যত বড় তত বড় মাত্রা দিব। তার চেয়ে যদি বেশি দিই কেমন হয় দেখো তো বন্ধুরা, ভালো লাগবে? ভালো লাগবে না। আবার যদি ছোট দেই তাহলেও ভালো লাগবে না। আবার যদি মাঝখানে ছোট দেই তাহলেও ভালো লাগবে। তাহলে এখানে বুঝে গেল যে আকৃতি যতটুকু মাত্রা ততটুকুই দিব। তো তয়ের আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি এই পর্যন্ত দেই, তোমাদের মনে একটি প্রশ্ন জাগবে, আমি যে লিখেছি, কোথাও আমার এই জায়গাটা মোটা, কোথাও এখানে একটু চিকন, এখানে একটু চিকন, এটি কেন হচ্ছে? এরকম একটি প্রশ্ন জাগবে। এটি হচ্ছে টুলসের কারণে। আমি যদি মার্কার পেন দিয়ে বোর্ডে লিখি তাহলে আমার লেখা এক ধরনের হবে, আমি যদি আবার ব্রাশ দিয়ে লিখি লেখা আরেক রকম হবে। তোমরা খেয়াল করেছো আমি ব্রাশ ইউজ করেছি, এখন তোমাদের মতো মার্কার পেন বা কলম যদি আমি ইউজ করি, পেন আমি ইউজ করি, তাহলে আমার বর্ণটি এমন দেখাবে। এবার আর কোথাও মোটা চিকন দেখাবে না, এরকম দেখা। সুতরাং এই নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। 3 হলো, 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 এখন বানাবো। শুধু এখানে একটি আকার যুক্ত করব এর সাথে, তাহলে এটি আকার হবে। এখন এই বর্ণের নাম কিন্তু এই বর্ণের নাম হচ্ছে ম্যাক্সিমাম লোক এটাকে বলছে স্বরীয় নো। এটির উচ্চারণ হচ্ছে আর এটির উচ্চারণ হচ্ছে আ। মোটেও আমরা এটাকে সরিয়া বলবো না, বলবো, আমরা এটাকে বলবো আ। তাহলে এটি হচ্ছে এটি হচ্ছে আ। এখন আমরা দেখাবো। আমরা যেভাবে লিখবো, এখানে লিখে আমি আকারটা যুক্ত করে দিব। লিখে আকারটা যুক্ত করে দিব। এখন লেখার সময় তুমি দেখো, আমি প্রথমে 3-এর অংশটি লিখছি। এখন আমি মাত্রা দিয়ে মাত্রা থেকে আকারের অংশটি আমি স্টার্ট করে দিব। দেখো আমি এখানে মাত্রা ব্যবহার করলাম, পরে আমি কিন্তু হাত থামাইনি, আমি একবার এখানে চলে এসেছি, যেহেতু আমি আকার বানাবো। এরপরে আমি উপরের অংশ থেকে, দাগের উপরের অংশ থেকে আমি আকারের অংশটা টানলাম এবং শেষে একটি অর্ধমাত্রা দিলাম। এখানে এই যে এই জায়গাটা যে একটু বাঁকা, আকারের এই জায়গাটা বাঁকা বলেই এই জায়গাটা তুমি দেখো এখানে একটা ফাঁকা হয়েছে, এবং সেজন্যই দেখতে সুন্দর। এই জায়গাটা ফাঁকা বলেই এই বর্ণটি দেখতে, আমাকে এখানে একটু খেয়াল করতে হবে যে এই জায়গাটা ফাঁকা, দেখো এই ফাঁকা বলেই আমার এই বর্ণটি দেখতে সুন্দর। সেই বর্ণটি এখন আবার যদি দেখাই, এরকম হবে। এ হচ্ছে আমার এই বর্ণের নাম হচ্ছে আমরা একবারও কিন্তু সরিয়া বলবো না, এই বর্ণের নাম হচ্ছে আর এর পাশে আকারটা যুক্ত হয়েই কিন্তু হয়ে গেল। তাহলে আমরা আজকে শিখলাম, শিখলাম। এর সাথে আমরা যদি ঐকারটা একটু শিখি, তাহলে আমরা অনেক শব্দ বানাতে পারবো। ঐকার আমরা বলেছি প্রথমে একার দিব, একারের উপরে এরকম একটি উড়ানি দিব। প্রথমে আমি একার দিব বলেছি, একারের নিজস্ব কোনো মাত্রা নেই। আগে বলেছি ঐকারেরও নিজস্ব কোনো মাত্রা নেই। এ হচ্ছে আমার ঐকার। এটা সহজ, যেহেতু তুমি এর আগে একার শিখেছো, তাহলে একার থেকে ঐকারের সৃষ্টি হয়েছে, এটি সহজ। আচ্ছা, আবার ওকার, থেকে ওকার তৈরি হয়েছে। ওকার লিখতে গিয়ে আমরা প্রথমে একার লিখবো, মাঝখানে একটি বর্ণ লিখার মতো একটি স্পেস রাখবো এবং এখানে একটি আকার ব্যবহার করব। এটি হচ্ছে ওকার। এখানেও দেখো উপরে একটি শীর্ষ আছে। আচ্ছা, এটি হচ্ছে ওকার। তাহলে মাঝখানে একটু গ্যাপ রেখেছি, এখানে একটি বর্ণ বসবে। সরাসরি এরকম তো বসবে না, ওকার কোনো বর্ণের সাথে সে যুক্ত হবে। এখন দেখো ওকারটা যদি আবার দেখাই, একার এবং আকার মিলে ওকার হচ্ছে। এটি এসছে থেকে এসছে। এই বর্ণটি কোথা থেকে এসছে? থেকে এসছে। আমরা জানি ও সমান ওকার, এটি ও বর্ণ থেকে এটি সৃষ্টি হয়েছে। ও বর্ণ সংক্ষিপ্ত আকারে বসলে তখন এরকম একটি কার চিহ্ন ব্যবহার হয়। এই কার চিহ্নের নাম হচ্ছে ওকার। এই ওকার ও বর্ণের নাম অনুসারে এই কার চিহ্নের নাম হয়েছে ওকার। তাহলে ও থেকে ওকার হয়েছে, এখন ঔকার। তাহলে ঔকার কোথা থেকে এসেছে? ও থেকে এসেছে। ও এর নাম অনুসারে ঔকার হয়েছে। এখানে আমরা একটু দেখাই, হচ্ছে একার আর
এখানে দেখো, এখানে আর ক্রস নেই আমাদের, কিন্তু ওকারে এরকম একটি ক্রস ছিল, আকারের এই ক্রসটি ছিল, এটি ছিল। এখানে পার্থক্য, এখানে কিছু শিক্ষার্থীরা ভুল করে থাকে যে এরকম দিয়ে থাকে এই জায়গাটা, না এখানে এরকম, এখানেই পার্থক্যটা। ঔকারটা হচ্ছে আবার দেখায় সেখানে আকারের যে ক্রস আছে সেটা থাকবে না, এরকম হবে। এটি হচ্ছে আমাদের ঔকার। আরেকটু যদি সুন্দর করে দেই, এরকম হয়। এ হচ্ছে আমাদের ঔকার, ঔ থেকে ঔকার। আমরা যখন সংখ্যা দেখাবো 1 থেকে 9, তখন আপনি এই জিনিসটা কিন্তু দেখতে পাবেন। এখন আপনি আবার যদি আপনাকে 6টা দেখায়, তাহলে এরকম হয় যে আপনি এরকম একটি 6 করলেন, 6 থেকে মূলত আমরা এই ড বর্ণটি বানাবো। এখন 6 এর শুরু যেভাবে করব, লাল দাগ পর্যন্ত আসবো, লাল দাগ থেকে একটু হালকা বাঁকা করে এই ঘরের মাঝখান পর্যন্ত আমি এই কোণটি নিয়ে আসবো, তারপরে এই রাউন্ডটা আমি, কিন্তু আমি দেখেন এই রাউন্ডটা দিতে গিয়ে আমি কিন্তু একেবারে এই কালো দাগ পর্যন্ত, কালো দাগ পর্যন্ত যদি আপনি যান তাহলে বর্ণটা বিকৃত হয়ে যাবে। এখন দেখেন এই রাউন্ডটা দিয়ে আপনি আসবেন, রাউন্ড দিয়ে আসবেন, কিন্তু একেবারে শেষ কালো দাগ পর্যন্ত আপনি যাবেন না। তারপরে আপনি এখানে যখনই একটি মাত্রা ব্যবহার করবেন, সাথে সাথে এটির নাম হয়ে গেল ড বর্ণ। ডাব লিখতে যেটা লাগে এই ডটা আমরা এখন বানিয়ে ফেললাম ড। এখন ড এর নিচে যদি আপনি একটি বিন্দু ব্যবহার করেন, তাহলে ড এ বিন্দু, এখানে শূন্য না দিয়ে আমি বিন্দু দিলাম, ড এ বিন্দু র, এই বর্ণের নাম হচ্ছে ড এ বিন্দু র। এটাকে অনেকে বলে থাকে ডসিন্ডা র, ডেভিন্ডা র, বিভিন্ন নাম বলে থাকে, কিন্তু আমরা বলবো ড এ বিন্দু র। এই ড এ বিন্দু র লেখার সময় আপনি খেয়াল করেন, আমি এখানেও যে শেষের যে দাগটি আছে সেই পর্যন্ত কিন্তু আমি যাইনি, একেবারে শেষ পর্যন্ত আমি কিন্তু যাইনি, কি ঘটনা। আর এখানে আমি একটি বিন্দু ব্যবহার করেছি, আমি কিন্তু শূন্য ব্যবহার করিনি। এটি হচ্ছে ড এ বিন্দু র। এখন ড এ বিন্দু র পাওয়ার সাথে সাথে আপনি পরের বর্ণটি পেরে যাবেন। এটি হচ্ছে 6 এর আকৃতি, মাত্রা দেওয়ার সাথে সাথে হলো ড। এখন ড এর উপর যদি শুধু আপনি একটি উড়ানি ব্যবহার করেন, শুধুমাত্র একটি উড়ানি এখানে ব্যবহার করেন, সাথে সাথে এই বর্ণের নাম হয়ে যাচ্ছে রস্য উ। রস্য উটা আপনি এখন পেরে গেলেন। এই রস্য উটা আমি এখন আপনাকে দেখাচ্ছি, যেভাবে আপনি রস্য উটা করবেন, আপনি লাল দাগ পর্যন্ত প্রথমে আসবেন, লাল দাগ পর্যন্ত আসবেন, লাল দাগ থেকে এবার আপনি ডান দিকে যাবেন, কতটুকু উঠবেন, উপরের ঘরের অর্ধেক পর্যন্ত উঠবেন, উপরের ঘরের অর্ধেক পর্যন্ত উঠে আপনি রাউন্ড দিয়ে এখানে চলে আসবেন। এখন 6 এর আকৃতি দাঁড়ালো মোটামুটি। তারপরে আপনি যখনই আপনি মাত্রা ব্যবহার করবেন, সাথে সাথে এটি হবে ড। ড থেকে এবার উপরে যদি আপনি উড়ানি ব্যবহার করেন, অমনি হয়ে যাবে রস্য উ। এ হচ্ছে আমাদের রস্য উ। এখন রস্য উটা আপনাকে আমি দেখাতে চাই, এ হচ্ছে আমাদের রস্য উ। এখন আপনি রস্য উটা বুঝে গেলেন। এখন রস্য উতে কমন যে ভুলটি হয়ে থাকে, সাধারণত শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকে, যে জন্য রস্য উটা সুন্দর হয় না, সেরকম একটি রস্য আমি দেই। শিক্ষার্থীরা সাধারণত এরকম দিয়ে এদিকে রাউন্ড না দিয়ে এখানে চলে আসে, তার জন্য এই রস্যটা আর সুন্দর। এই হলো একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে উপরে যে উড়ানি আছে, সেই উড়ানিটা এভাবে দিয়ে থাকে, এখান থেকে না দিয়ে এখান থেকে দিয়ে থাকে, তো এখান থেকে দিলে তো এটা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। আরেকটি কমন ভুল করে থাকে শিক্ষার্থীরা, সেটি হচ্ছে রস্যটা তার এই সব ঠিক আছে, এটাও ঠিক আছে, এখান থেকে সে এইভাবে দিয়ে, তাহলে তো আর সুন্দর লাগবে। এগুলো আরো বিকৃত রূপ আছে, এখানে আমি কিছুটা দেখালাম। তাহলে আপনি যেভাবে রস্যটা করবেন, আপনি প্রথমে লাল দাগ পর্যন্ত নামবেন, তারপর উঠবেন এবং এই ডান দিক থেকে ঘুরে এসে কালো দাগ টাচ করবেন না। এবার এখানে আপনি মাত্রা ব্যবহার করবেন, মাত্রা ব্যবহার যেই পর্যন্ত আপনি যাবেন সেখান থেকে উড়ানি দেবেন না, আপনি যাবেন ঠিক বডির এই অংশ থেকে, এখান থেকে আপনি উড়ানিটা ব্যবহার, উড়ানিটা কত বড় দেবেন, বর্ণের আকৃতি যতটুকু ততটুকু পর্যন্ত আমরা উড়ানি ব্যবহার করি। এখন রস্য হলো, তারপর আপনি দেখেন দীর্ঘ আছে, যেহেতু আপনি রস্যই পারেন, স্বাভাবিকভাবে আপনি দীর্ঘটা পারবেন। আপনি এই লাল দাগ থেকে, আমরা যেহেতু একটা লাল দাগ রেখেছি, আমরা বলছি সেই লাল দাগ থেকে আপনি এরকম দেন,
এই অংশটি দেন, তারপর আপনি মাত্রা ব্যবহার করেন, তারপর আপনি উড়ানি ব্যবহার করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এভাবে দীর্ঘ লিখবো না, আমি এভাবে লিখবো, আগে এটা দিব তারপরে মাঝখানে এটা দেব, কোনো অসুবিধা নেই, আপনি যেভাবেই দেন না কেন দীর্ঘই হবে। তাহলে আমি আপনাকে এখন ভেঙে ভেঙে দীর্ঘটা কিভাবে হয় সেটা একটু দেখাচ্ছি। এটি হলো, আপনি শুরুতে লাল দাগ পর্যন্ত আসবেন, তারপরে লাল দাগ থেকে একটু উপরের দিকে উঠবেন, রাউন্ড দিয়ে এখানে যাবেন। দীর্ঘর ক্ষেত্রে আমি এখন কিন্তু মাত্রা এই পর্যায়ে এসে আমি মাত্রাটা ব্যবহার করব। এখন আমি মাত্রা ব্যবহার কি করব, আমি এখন মাত্রাটি ব্যবহার করব। আপনি যদি একেবারে লাল দাগ থেকে অতিরিক্ত এই অংশটি দেন তাহলে হবে, তবে একটু নিচ থেকে যদি আপনি লিখেন তাহলে সুন্দর দেখাবে, দীর্ঘটা সুন্দর দেখাবে। আগে ছিল হ্রস্ব, এটি হচ্ছে দীর্ঘ, এবং সাথে একটি কার চিহ্নের ব্যবহার আজকে আমরা বলছি দেখাবো। সেই কার চিহ্ন তো নিচে যাবে, এটা আমরা এরকম দেখাবো। এটি হচ্ছে হ্রস্বকার, হ্রস্ব থেকে হ্রস্বকার। এই যে হ্রস্ব আমরা বর্ণটি করলাম সেখান থেকে এটি আসছে, হ্রস্ব থেকে হ্রস্বকার। এই পর্ব আমরা হ্রস্বকারটা দেখালাম। এখন আমরা কিছু শব্দ বানাবো। আজকে আমরা যে বর্ণগুলো শিখলাম সেই বর্ণ প্লাস আগেরও কিছু বর্ণ, এইসব মিলিয়ে আমরা কিছু শব্দ করব। যেমন আমরা এই বর্ণ দিয়ে হ বর্ণ দিয়ে লিখতে পারি জানলাম। আচ্ছা, তারপরে আমাদের বাড়ি লিখতে পারি, যেহেতু আমাদের জয় বিন্দু র রয়ে গেল। আমরা আকার শিখেছি, হ্রস্বইকার শিখেছি, তাহলে এখানে আমরা বাড়ি লিখতে পারি। এই বর্ণটারও আমাদের ব্যবহার হয়ে গেল। সুতরাং আজকে আমরা যে কটা বর্ণ করলাম এগুলো আপনি যদি একটু অনুশীলন করেন, আপনি যদি একটু মনোযোগী হন, ওই যে আমরা বললাম মন দিয়ে লেখাপড়া, মন দিয়ে খেলা, সব কাজে মন দিতে করুণা কোহেলা, শুধু এই স্লোগানটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার হাতের লেখা তো সুন্দর হবেই, তাতে সবার নজর কাড়বে আপনার খাতা দেখে, শিক্ষকের মন ভালো হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ।